স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 11 পেপার অর্থাৎ হিস্ট্রি অফ মডার্ন ইউরোপ 1780 থেকে 1939 এই পেপারের 100% কমনযোগ্য লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। এবং তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ সাজেশনটা তোমরা শেষে ইংলিশেও পেয়ে যাবে। প্রথমে তোমাদের 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে ভালো করে শুনে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান আলোচনা করো। কি বললাম? ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, ফ্রান্সের অভ্যন্তরীণ সংস্কারের ক্ষেত্রে নেপোলিয়নের সাফল্য মূল্যায়ন করো। ফ্রান্সের অভ্যন্তরীণ সংস্কারের ক্ষেত্রে নেপোলিয়নের সাফল্য মূল্যায়ন করো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে 1933 থেকে 1939 সালের মধ্যে হিটলারের বৈদেশিক নীতি মূল্যায়ন করো। 1933 থেকে 1939 সালের মধ্যে হিটলারের বৈদেশিক নীতি মূল্যায়ন করো। এই নীতি কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য দায়ী ছিল? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন 1929 থেকে 1933 সালের মহামন্দার প্রকৃতি ও তাৎপর্য আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন ফ্রান্সে সন্ত্রাসের শাসনের উপর একটি টিকা লেখো বা সন্ত্রাসের শাসনের একটি মূল্যায়ন করো। এটা 5 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন ব্রিটেনে ও মহাদেশীয় ইউরোপের শিল্পায়ন প্রক্রিয়ার মধ্যে পার্থক্য, অর্থাৎ ব্রিটেন এবং ইউরোপের শিল্পায়ন প্রক্রিয়ার মধ্যে পার্থক্য আলোচনা করো। এটা 6 নম্বর প্রশ্ন ছিল। 7 নম্বর প্রশ্ন জার্মানির ঐক্য সাধনে বিসমার্ক ও পাসিয়ার ভূমিকা আলোচনা করো। জার্মানির ঐক্য প্রসঙ্গে বিসমার্ক ও পাসিয়ার ভূমিকা। তারপরের প্রশ্ন দুটি বিশ্বযুদ্ধের অন্তর্বর্তীকালে গৃহীত তোষণ নীতির সমালোচনামূলক মূল্যায়ন করো। এটা 8 নম্বরের প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন 1917 সালে বলশেভিক বিপ্লবের প্রেক্ষাপট ও গুরুত্ব আলোচনা করো। 1917 সালে বলশেভিক বিপ্লবের প্রেক্ষাপট ও গুরুত্ব আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন ভার্সাই সন্ধি কিভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট সৃষ্টিতে সহায়তা করেছিল? ভার্সাই সন্ধি কিভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট সৃষ্টিতে সহায়তা করেছিল? আর 11 নম্বরের প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ইটালির ঐক্য সাধনে মাৎসিনি, গ্যারিবল্ডি এবং ক্যাভুরের ভূমিকা আলোচনা করো। এবং 12 নম্বর প্রশ্ন 1870 থেকে 1914 পর্যন্ত সময়কালকে কেন সাম্রাজ্যবাদের যুগ বলা হয়? এই 12টি প্রশ্ন 20 নম্বরের জন্য তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট। আর তোমরা বলতে পারো স্যার পরীক্ষার সময় এতগুলো প্রশ্ন বলছেন, আর একটু প্রশ্ন কমানো যাবে না? দেখো, প্রশ্ন কমানো যাবে, অর্থাৎ কমালে কি হবে, সমস্যা কি হবে, তোমরা সেই ধরো 5টা প্রশ্ন বা 6টা প্রশ্ন বলে দিলাম, সেই প্রশ্নের ওপর তোমরা এতটাই নির্ভরশীল হয়ে পড়বে, অন্যান্যগুলো আর দেখবে না। সেই কারণে একটু বেশি করে প্রশ্ন বললাম। আর আমি যখনই সাজেশন আলোচনা করি একটা বিষয় সবসময় মাথায় রাখবে যে প্রথম ধরো 2টো প্রশ্ন আমি বলেছি, ওই 2টো প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ, অর্থাৎ আমার সাজেশনে যে প্রশ্নগুলো প্রথম দিকে থাকবে, ধরো প্রথম 4টে প্রশ্ন সেগুলো সব থেকে গুরুত্বপূর্ণ, তারপর প্রথম 6টা, প্রথম 8টা, এইভাবে তোমাদের রেডি করতে হবে। অর্থাৎ আমি চাইলে প্রথম 8টা প্রশ্ন বলে ছেড়ে দিতে পারতাম, কিন্তু করলাম না, কারণ তোমরা সেই 6টা বা 8টা প্রশ্নের উপরে নির্ভরশীল এতটাই হয়ে পড়বে যে অন্যান্য প্রশ্নগুলো দেখবে না। কারণ অন্যান্য তোমরা অনার্সের স্টুডেন্ট, প্রশ্ন যদি একটু ঘুরিয়ে আসে সেক্ষেত্রে তোমাদের সমস্যা হয়ে যেতে পারে। তাই তোমাদের প্রতিটা প্রশ্ন মোটামুটি একটু দেখে যাওয়া দরকার, যাতে তোমরা লিখে আসতে পারো। ঠিক আছে? আর ইতিহাস 2-1বার দেখলে, 2-4বার দেখলে তোমরা অবশ্যই লিখতে পারবে, গল্পের মতো মনে রাখার ব্যাপার এটা। পরে কিছু প্রশ্ন আরও দিয়েছি, যেমন ইটালিতে ফ্যাসিবাদের উত্থান এবং জার্মানিতে নাৎসিবাদের উত্থান বিশ্লেষণ করো। এটা 20 নম্বরের জন্য দিয়েছি, একটা প্রশ্ন আমি এক্সট্রা দিলাম। এবার 5 নম্বরের প্রশ্ন শোনো। 5 নম্বরের প্রশ্ন যেগুলো করবে শুনে নাও। আর এরপরে তো আমি তোমাদের ইংলিশ ভার্সনের সাজেশনটা দেখাবো, তারপরে তোমাদের আমি এই পেপার থেকে মক টেস্টের যে প্রশ্নপত্রটা তৈরি করেছি সেটা দেখিয়ে দেবো। এবং মক টেস্টের প্রশ্নপত্র দেখলেই তোমরা বুঝতে পারবে যে কোনগুলো আমি বেশি গুরুত্ব দিতে চাইছি, অর্থাৎ সেখানে তো সব থেকে গুরুত্বপূর্ণ 5টা-6টা প্রশ্ন নিয়ে মক টেস্টের প্রশ্নপত্র তৈরি করা হয়েছে। সেখানে তোমরা দেখে নিতে পারবে যে কোন 6টা প্রশ্ন আমি বেশি গুরুত্ব বলছি। ঠিক আছে? কারণ সেই প্রশ্নগুলো নিয়েই তো মক টেস্টের প্রশ্নপত্র তৈরি আছে।
আগে 5 নম্বরের প্রশ্নের সাজেশন শুনে নাও, তারপর ইংলিশ ভার্সানের আমি তোমাদের সাজেশনটা দেখিয়ে দেবো, এবং তারপরেই মক টেস্টের প্রশ্ন যেটা তোমাদের জন্য তৈরি করা হয়েছে সেটাও তোমরা দেখতে পাবে। 5 নম্বরের প্রথম প্রশ্ন, ফরাসি বিপ্লবের ইতিহাসে টেনিস কোর্টের শপথের গুরুত্ব লেখো। দ্বিতীয় প্রশ্ন, প্রথম শিল্প বিপ্লব কেন ইংল্যান্ডে সংগঠিত হয়েছিল? প্রথম শিল্প বিপ্লব কেন ইংল্যান্ডে সংগঠিত হয়েছিল? 3 নম্বর প্রশ্ন, মানবাধিকার ও নাগরিক অধিকারের ঘোষণাপত্রের তাৎপর্য। মানবাধিকার ও নাগরিক অধিকারের ঘোষণাপত্রের তাৎপর্য। 4 নম্বর প্রশ্ন, কোড নেপোলিয়ান বা নেপোলিয়ানের আইন সংহিতা সম্পর্কে টিকা। কোড নেপোলিয়ান বা নেপোলিয়ানের আইন সংহিতা সম্পর্কে টিকা, এটা হলো 4 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন, নাৎসি সোভিয়েত আক্রমণ চুক্তি সম্পর্কে টিকা লেখো। নাৎসি সোভিয়েত আক্রমণ চুক্তি সম্পর্কে টিকা লেখো। 6 নম্বর প্রশ্ন, সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসন ও লেনিনের তত্ত্ব সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটাও একদমই মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, যে সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসন এবং লেনিনের তত্ত্ব। 7 নম্বর প্রশ্ন, জার্মানির ঐক্যে জোলভেরাইনের ভূমিকা। জার্মানির ঐক্যে কি জোলভেরাইনের ভূমিকা আলোচনা করো। এবারে 8 নম্বর প্রশ্ন, ফ্রান্সে 1830 সালে জুলাই বিপ্লবের গুরুত্ব ও প্রেক্ষাপট আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন আছে সন্ত্রাসের শাসনের সংক্ষিপ্ত মূল্যায়ন করো। 10 নম্বর প্রশ্ন আছে বলকান সমস্যা কতটা তাৎপর্যপূর্ণ ছিল। 11 নম্বর প্রশ্ন, মিউনিক চুক্তি সম্পর্কে টিকা। 12 নম্বর প্রশ্ন, নয়া অর্থনৈতিক নীতি বা এনইপি কি। আর 13 নম্বর প্রশ্ন হচ্ছে এপ্রিল থিসিস। এই 13টি প্রশ্ন আমি তোমাদের 5 নম্বরের জন্য রেখেছি। এবারে আমি তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমাদের আমি প্রশ্নগুলো ইংলিশে দেখাচ্ছি, তোমরা দেখে নাও এবং তোমাদের মক টেস্টের প্রশ্নপত্রটা দেখে নাও। এবার তোমরা ইংলিশ ভার্সনের সাজেশনটা দেখে নাও, তারপর আমি তোমাদের মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। আমি স্ক্রল করে যাচ্ছি, দেখবে যেগুলো স্টার দেওয়া আছে এগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং প্রতিটা প্রশ্ন বাংলায় লেখা আছে, তার নিচে ইংরেজিতে লেখা আছে। তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা এটা দেখে নাও, আর তোমরা যারা বেঙ্গলি ভার্সন তোমরাও দেখতে পারো, কারণ প্রশ্নগুলো তো ইংরাজি এবং বাংলা দুটো ভাষাতেই এখানে লেখা আছে। তারপরেই আমি মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তোমাদের অলরেডি দুটো পরীক্ষা হয়ে গিয়েছে, এটা তৃতীয় পরীক্ষা। একটু ভালো করে পড়ো, কারণ তোমাদের একটু সময় পেয়েছো এই পরীক্ষায়। সরস্বতী পুজো ছিল, তারপর মানে রিপাবলিক ডে সব কিছু গেল, তারপরেও তোমাদের পরীক্ষা আসছে। তবে একটু সময় তো তোমরা পেয়েছো, একটু কাজে লাগাও, সময়টাকে একটু কাজে লাগাও। দেখে নাও, তোমরা সম্পূর্ণ দেখে নাও। দেখো, তোমাদের সম্পূর্ণ সাজেশনটা দেখিয়ে দিলাম। এবারে মক টেস্টের প্রশ্নপত্রটা দেখো। মক টেস্টের প্রশ্নপত্রটাও দুটো ভাষায় তোমরা পেয়ে যাবে। প্রথমে বাংলায় দেখে নাও, তারপরে ইংরাজিতে আমি আলোচনা করব। দেখো 5 নম্বরের প্রশ্ন যেগুলো রাখা হয়েছে, দেখো, ফরাসি বিপ্লবের ইতিহাসে টেনিস কোর্টের শপথের গুরুত্ব লেখো। কোড নেপোলিয়ান বা নেপোলিয়ানের আইন সংহিতা সম্পর্কে টিকা। সন্ত্রাসের শাসনের সংক্ষিপ্ত মূল্যায়ন। জার্মানির ঐক্যে জোলভেরাইনের ভূমিকা। সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসন ও লেনিনের তত্ত্ব সংক্ষেপে আলোচনা করো। নেক্সট হচ্ছে মিউনিক চুক্তি সম্পর্কে টিকা লেখো। এবারে তোমরা 20 নম্বরের প্রশ্ন যেগুলো রেখেছি দেখে নাও। 20 নম্বরের প্রশ্ন, ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান কতটা তাৎপর্যপূর্ণ ছিল। পরে আছে দেখো, ফ্রান্সের অভ্যন্তরীণ সংস্কারের ক্ষেত্রে নেপোলিয়নের সাফল্য মূল্যায়ন করো। পরের প্রশ্ন হচ্ছে জার্মানির ঐক্য সাধন প্রসঙ্গে বিসমার্ক ও পাসিয়ার ভূমিকা আলোচনা করো। ইটালির ঐক্য সাধনে মাৎসেনি, গ্যারিবল্ডি, ক্যাভেরোর ভূমিকা। নেক্সট আছে দেখো 1929 থেকে 33 সালের মহামন্দার প্রকৃতি ও তাৎপর্য আলোচনা করো। নেক্সট 1933 থেকে 1939 সালে হিটলারের বৈদেশিক নীতি মূল্যায়ন করো। এই নীতি কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য দায়ী ছিল? এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও, আমি স্ক্রল করে গেলাম।